নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত। আজ যে গল্পটি আমি পাঠ করে শোনাবো, গল্পটির নাম হলো পলাশের রং, আর গল্পটি লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। গল্প পড়ার আগে একটা কথা বলি, গল্পটা আমি পুরোটাই পড়েছি এবং পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি গল্পটা আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আসুন গল্পটা সকলে মিলে আমরা শুনে নিই। শুভময় স্যান্ডউইচে কামড় দিয়ে রঞ্জনাকে জিজ্ঞেস করল, আজকের সন্ধেবেলার কথা মনে আছে তো? টেবিলে পরিপাটি করে ব্রেকফাস্ট সাজানো। রঞ্জনা নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজিয়ে রেখে খানিকটা অন্যমনস্ক হয়ে বসেছিল। শুভময় খুব খোশ মেজাজে কারোর সঙ্গে একটা মোবাইলে কথা বলতে বলতে এসে টেবিলে বসে খেতে আরম্ভ করেছিল। তখন থেকেই রঞ্জনা খুব খুঁটিয়ে লক্ষ্য করছিল শুভময়কে। শুভময়ের মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন লক্ষ্য করছে রঞ্জনা। পরিবর্তনটা শুরু হয়েছে মাস 6 হলো। শুভময় জবে থেকে নতুন চাকরিটা নিয়ে দুর্গাপুরে এসেছে। কলকাতায় আগের চাকরিটায় শুভময়কে অনেক বেশি সময় দিতে হতো। সকালে বেরিয়ে রাত্রি 9টার আগে কখনো বাড়ি ফিরতে পারত না। খাটাখাটনি অনেক বেশি ছিল। শুধু মাইনে নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নিয়েও অনেক ক্ষোভ ছিল শুভময়ের। মাস 6 আগে যখন নতুন চাকরিটায় যোগ দিল, শুভময় খুশিতে একেবারে ভেসে গিয়েছিল। ঠিক যেরকম চেয়েছিল সেই রকম মনের মতো চাকরি। এখানে অফিসের সময়টা কম, 7টার মধ্যে বাড়িও ফিরে আসতে পারে। মাইনেটা প্রায় 1.5 গুণ বেশি। আগের অফিসের মতো খুব একটা বাইরে ঘোরাঘুরি করতে হয় না। কেতাদুরস্ত অফিসে বসে কাজ। শুভময়ের অফিসের কিউবিকেলের ছবি ওর মোবাইলে দেখেছে রঞ্জনা। কয়েকদিন আগে শুভময় সেলফিতে নিজের একটা ছবি তুলে এনে দেখিয়েছে। অফিসের ছিমছাম টেবিলে আত্মতৃপ্তির হাসি মেখে বসে আছে। পেছনে একটা দেয়াল জোড়া কাচের জানালা, বাইরে একটা পলাশ গাছ। প্রায় ফুরোতে চলা বসন্তেও গোছা গোছা লাল ফুল ফুটে রয়েছে সেখানে। বিয়ের 8 বছর পেরিয়েও শুভময়ের সুখই রঞ্জনার সুখ ছিল। শুধু শুভময়ের এই ভালো চাকরিটায় রঞ্জনার একটু মৃদু আপত্তি ছিল। চাকরি বদলের সঙ্গে সঙ্গে থাকা শহরটাও বদলে ফেলতে হয়েছে, কলকাতা থেকে দুর্গাপুর। বিয়ের এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও বাচ্চা হয়নি, সেটা নিয়ে একটা শূন্যস্থান থাকলেও ব্যাপারটা দুজনেই মেনে নিয়েছে। বাচ্চার জন্য নানান ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যায়নি বা অ্যাডপশন এজেন্সির খাতায় নামও লিখিয়ে আসেনি। দুজনের সংসার যথেষ্ট সচ্ছল ছিল। কোনো চাকরি বাকরি না করেও বাড়িতে দিব্যি সময় কেটে যেত রঞ্জনার। তাই শুভময় যেদিন দুর্গাপুরে চাকরি পাওয়ার কথাটা খুশিতে ডগমগ হয়ে প্রথম বলেছিল, রঞ্জনার প্রথম প্রতিক্রিয়াটা হয়েছিল, কি দরকার, দিব্যি তো সুখে আছি দুজনায়। অ্যাজ ইউজুয়াল ভুলে মেরে দিয়েছ তো? শুভময় একটু ঝুঁকে রঞ্জনার হাতটা একটু নাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা কি হয়েছে তোমার আজকাল বলো তো? কিছুদিন ধরে দেখছি সব সময় তুমি কিরকম একটা লস থাকছো। এখানে বোর্ড হয়ে যাচ্ছ নাকি মন খারাপ? কলকাতায় ঘুরে আসবে কিছুদিনের জন্য, যাও না। তুমি ছুটি নেবে? ছুটি? আরে 6 মাস সবে হলো, এখন ছুটি পাবো কোথা থেকে? আমি তোমার কথা বলছিলাম। তুমি যেতে চাইলে অবশ্য আমি শনিবার তোমাকে পৌঁছে দিয়ে রবিবার ফিরে আসতে পারি। তারপর পয়লা বৈশাখের সময় কয়েকটা দিন টানা ছুটি আছে এবার, সেই সময় গিয়ে তোমাকে নিয়ে আসবো। রঞ্জনা মন দিয়ে শুভময়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। রঞ্জনাকে কলকাতায় পাঠাতে পারলেই শুভময় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 6 মাস আগে যে শুভময় একদিনের জন্যও রঞ্জনাকে কাছছাড়া করার কথা ভাবতে পারত না, তার আজ যেন চোখে মুখে একটু বেশি উৎসাহ রঞ্জনাকে কলকাতায় পাঠিয়ে দেওয়ার জন্য। শুভময়ের যে পরিবর্তনগুলো এখন খেয়াল করছে, এটা তাতে আর একটা সংযোজন। চেয়ার ছেড়ে উঠে পড়ল রঞ্জনা। কোথায় যাচ্ছ? তোমার চাটা নিয়ে আসি? শুভময় কিছু বলল না। টেবিলের ওপরে রাখা খবরের কাগজটার পাট খুলল। কিচেনে গিয়ে চায়ের জল চাপিয়ে আবারও অন্যমনস্ক হয়ে গেল রঞ্জনা। কি কি পরিবর্তন দেখছে শুভময়ের চরিত্রে একটা একটা করে ভাবতে লাগলো। 1,
নিজের পোশাক আশাক সম্পর্কে একদমই সচেতন ছিল না শুভময়। রঞ্জনা ব্র্যান্ডেড শার্ট কিনে আনলে মৃদু রাগারাগি করত। একদিন পরার পর শার্টের কলারে ময়লা পড়ল কিনা অথবা কুঁচকে গেল কিনা খেয়ালই করতো না। আজকাল শুভময় একদম দামি ব্র্যান্ডেড শার্ট ছাড়া পরে না। 2, পারফিউমের ব্যাপারটাকে চিরকাল মেলই বলে আসত। আজকাল শুধু ভালো আফটার শেভ লোশনই লাগায় না, গায়েও বডি স্প্রে করে। 3, পরিপাটি করে চুল আঁচড়ানো শুভময়ের ধাতে ছিল না। আজকাল নামি সেলুনে চুল কাটে, চান করার পর চুলে জেল লাগায়। 1, 2, 3 করে মাথার চুল থেকে পায়ের চকচকে জুতো পর্যন্ত লিস্টটা লম্বা। রঞ্জু, চা কি হলো? শুভময়ের ডাকে রঞ্জনার অন্যমনস্কতা ভাঙল। সসপ্যানে চায়ের পাতা ভেজাতে দিয়ে মনে হলো শুভময়ের এই আদর করে রঞ্জু ডাকটাও মেকি হয়ে গিয়েছে। কোনো উত্তর না দিয়ে চাটা ছেঁকে কাপে ঢালতে গিয়ে দেখলো জলটা মরে গিয়ে 1/2 কাপ চা হয়েছে মাত্র। চাটা টেবিলে এনে রাখলো। শুভময় চায়ের কাপে চুমুক দিতেই মুখটা কুঁচকে গেল। রঞ্জনা বলল, কি হলো? আমার হাতে চাও এখন তোমার বুঝি পছন্দ হচ্ছে না? তেতো, মানে ভীষণ কড়া করে ফেলেছ। রঞ্জনা কাপটা প্রায় কেড়ে নিয়ে সরিয়ে দিয়ে বলল, খেতে হবে না। শুভময় রাগ করল। স্ট্রেঞ্জ, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? নিজে এক সিপ নিয়ে দেখোই না, হতেই পারে চায়ের পাতাটা বেশি দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে ফেলেছ। কাল থেকে তোমার চাটা ঠিকঠাক ভিজিয়ে নিজেই করবে। রঞ্জনা ভেতরের ঘরে চলে গেল। খাটের উপরে বসে মোবাইলে ইয়ারফোনটা লাগিয়ে এফএমের একটা চ্যানেল চালিয়ে দিল। চ্যানেলটাতে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে রেডিও জকি খুব হাসি ঠাট্টা করছে। সকালে এই প্রোগ্রামটা শুনতে বেশ ভালো লাগে, তবে আজ ভালো লাগলো না। মনটা চায়ের স্বাদের মতনই সাত সকালে তেতো হয়ে গিয়েছে। এফএমটা শুধু সেটাকে ঠিক করতে আর তার থেকে থেকে আনমনা হয়ে যাওয়া মনটাকে বসে রাখতে ইয়ারফোন দিয়ে জোর করে কানে খানিকটা শব্দ গুঁজে নেওয়ার চেষ্টা। একটু পরেই দরজায় ফুটে উঠল শুভময়। রঞ্জনা বুঝতে পারল, কিন্তু মুখ তুলে চোখ মেলালো না। শুভময় বলল, আসছি। সন্ধেবেলার কথাটা মনে রেখো, আমার আসতে একটু দেরি হতে পারে, তুমি রেডি হয়ে থেকো। 7:30 নাগাদ বেরোবো। শুভময়ের বলা প্রতিটি শব্দ শুনতে পেল রঞ্জনা, কিন্তু ভান করলো যেন কানে ইয়ারফোন গোজা আছে বলে কিছুই শুনতে পেল না। অন্যদিন বাড়ির দরজা পর্যন্ত শুভময়কে এগিয়ে দেয়। শুভময় গাড়িতে স্টার্ট করে হাত নাড়ে, তারপর গাড়িটা বড় রাস্তার মোড়ে বাঁক খেয়ে মিলিয়ে যাওয়ার আগে আর একবার হাত নাড়ে। ততক্ষণ পর্যন্ত দরজার মুখেই দাঁড়িয়ে থাকে রঞ্জনা। আজ খাট থেকেই উঠল না। শুভময়ের সদর দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করার আওয়াজ পেল, তারপর গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ। খাটের পাশেই জানালা। রঞ্জনা জানালার পর্দার পাশে নিজেকে লুকিয়ে বাইরে তাকালো। শুভময়ের গাড়িটা এগিয়ে যাচ্ছে। মনটা একটু আনচান করে উঠল। সত্যি কি শুভময় সম্পর্কে একটু বেশি ভাবছে, ওভার রিঅ্যাক্ট করছে? বড় রাস্তার মোড়ের বাঁকের আগে শুভময়ের গাড়িটা দাঁড়ালো। ছিপছিপে গড়নের একটা মেয়ে এগিয়ে এলো। পলাশ ফুলের রঙের মতো মেয়েটার পোশাকের রং, পিঠময় ছড়িয়ে আছে সিল্কের মতো চুল। শুভময় গাড়ির বাঁ দিকের দরজাটা খুলে দিল। চুলটা দুলিয়ে মেয়েটা গাড়িতে উঠে বসলো। আজকে আবার খাট থেকে উঠতে গিয়ে মাথাটা কিরকম টলটল করে উঠল রঞ্জনার। খামচে পর্দাটা ধরে নিয়ে নিজেকে সামলে নিল। সত্যি রঞ্জা, তোরা দুর্গাপুরে চলে গিয়েছিস? 6 মাস হয়ে গেল, একবারও জানাসনি তো। অনেকদিন পর ফোনে রঞ্জনার খবরটা পেয়ে অমৃতা বলে উঠল। অমৃতা রঞ্জনার কলেজের বন্ধু, গড়িয়ায় থাকে। এককালে অভিন্ন হৃদয় বন্ধু ছিল। এখন হয়তো বছরে 1-2 কথা হয়, জন্মদিনে পার্বণে মোবাইলের টেক্সট বিনিময়। তবে দেখা করব করে বছর ঘুরে গেলেও আর দেখা হয়ে ওঠে না। তবু রঞ্জনার কলকাতা ছেড়ে দুর্গাপুরে চলে যাওয়ার খবরটা একটা বড় খবর। রঞ্জনা নিজের থেকে আজকে ফোনটা না করলে হয়তো খবরটা আরও কিছুদিন জানতো না অমৃতা। তুই কি এখন অফিসে বেরোচ্ছিস অমৃতা? না, আজ বাড়িতেই আছি। ভালো দিনেই ফোন করেছিস। কীরকম টেলিপ্যাথি বল?
আরে আমি ভাবছিলাম এবার পুজোর পর একদিন তোর সঙ্গে দেখা করবই, একসঙ্গে লাঞ্চ করব, চুটিয়ে আড্ডা দেব, একটা সিনেমা দেখব। অনেক প্ল্যান করেছিলাম বুঝলি, কিন্তু দেখ সেই অক্টোবর এখন এপ্রিল হয়ে গেল, আর তুই তো ধরাছোঁয়ার বাইরেই চলে গেলি। দুর্গাপুরটা বুঝি ধরাছোঁয়ার বাইরে? এটা তুই ঠিক বলেছিস। বরং এখন রিয়াকে নিয়ে তোর কাছে কদিন থেকে আসা যায়। শুভময়ের সঙ্গে অনেকদিন ফ্লার্ট করা হয়নি। দাঁড়া, আবার প্ল্যান করছি। রিয়া স্কুলে ছুটিটা পড়ুক। তা দুর্গাপুরে গেলি, শুভময় নিশ্চয়ই ভালো ব্রেক পেয়েছে। রঞ্জনা একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, পেয়েছে নিশ্চয়ই। উফ, এমন একটা গলা করে বলছিস, তুই জানিস না তো কে জানবে। তা কিরকম লাগছে দুর্গাপুর? কলকাতা থেকে অন্যরকম, বিশেষ করে আমরা যে জায়গাটাতে থাকি বেশ নিরিবিলি, পিসফুল। পিসফুল শব্দটা বলেই নিজের ভেতরে একটা প্রতিক্রিয়া হলো রঞ্জনার। বাহ্যিকভাবে জায়গাটা যতই নিরিবিলি হোক, আসলে কি সত্যিই শান্তিপূর্ণ? এই জায়গাটা শুভময়কে তিলে তিলে বদলে দিচ্ছে, আর তাই সবাইকে ছেড়ে আজ অমৃতাকে ফোন করার কথা মনে হয়েছে। অথচ যে ব্যাপারটা নিয়ে মন খুলে কথা বলার জন্য ফোনটা করেছে, সেটা কিছুতেই বলতে পারছে না রঞ্জনা। কোথায় যেন বাঁধো বাঁধো ঠেকছে। মাসিমা মেসোমশাই কেমন আছে রে? ভালো, ওই বয়স হলে যেটুকু টুকটাক প্রবলেম থাকে সেই সব আর কি। ডিসেম্বরে বাবার ছানি অপারেশনটা হয়ে গেল। তবে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানিস? আমাকে নিয়ে বাবা মায়ের অবস্থা। বাড়িতে একটা ডিভোর্সি মেয়ে থাকলে বাবা মায়ের এক অদ্ভুত অবস্থা হয়। একদিকে বুড়ো বয়সে মেয়ে কাছে আছে নিশ্চিন্তি, আর একদিকে মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, নাতনির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। হাহা, ডিভোর্স? দুম করে প্রসঙ্গটা চলে এলো। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কারোর সঙ্গে মন খুলে কথা বলার জন্যই তো অমৃতা ফোনটা করেছে রঞ্জনাকে। আসল প্রসঙ্গে আসার চেষ্টায় গলাটা একটু গম্ভীর করে নিয়ে বলল, সত্যি আমার এখনো বিশ্বাস হয় না তোদের মধ্যে সম্পর্কটা এভাবে ভেঙে যাবে। অমৃতার গলাটা এবার ঈষৎ করুণ শোনালো। মানুষের মন, সম্পর্ক, এগুলো বড্ড জটিল জিনিস রে। থাক, এসব কথা ভেবে আর লাভ কি? অমৃতা ডিভোর্স হতে চলেছে খবরটা যেদিন প্রথম পেয়েছিল রঞ্জনা খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। অমৃতা বলেছিল সুদীপ্তর অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, যার পরিণতিতে এই ডিভোর্স। কোন মেয়ে, কিভাবে তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে সেসব তখনও কিছু জানতে চায়নি রঞ্জনা। মানুষের প্রাইভেসিকে চিরকাল সম্মান দিয়ে এসেছে। সুদীপ্তকে গালাগাল করে অমৃতা নিজের থেকে যেটুকু বলেছিল সেটুকুই শুধু জানত। রঞ্জনার তখন মাথার মধ্যে একটাই ব্যাপার ঘুরত, যদি ওদের বিয়েটা বাঁচানো যায়। ওদের মেয়ে রিয়ার বয়স তখন সবে 4। সুদীপ্তর সঙ্গে ফোনে কয়েকবার কথাও বলেছিল রঞ্জনা। সুদীপ্ত কখনো একটু খারাপ ব্যবহারও করেনি, ঠান্ডা মাথায় কথা বলেছিল। অমৃতার বিরুদ্ধে একটাও কথা বলেনি, তবে ডিভোর্সের ব্যাপারে নিজের কঠিন মনোভাবটা বুঝিয়ে দিয়েছিল। জানালার পর্দার পাশ থেকে শুভময়ের গাড়িতে মেয়েটাকে উঠতে দেখার পর থেকে অনেক অঙ্ক মেলানোর চেষ্টা করে গিয়েছে রঞ্জনা। শুভময়ের যে একটু একটু করে পরিবর্তন দেখছিল, আর তার থেকে যে সন্দেহটা ঘনীভূত হচ্ছিল, সেটা অমূলক নয়। একবার নয়, আজকে নিয়ে 3 দিন দেখল মেয়েটাকে। দুবার রাস্তায় আচমকা চোখে পড়েছিল শুভময় গাড়িতে মেয়েটাকে পাশে বসিয়ে নিয়ে যাচ্ছে, আর আজকে একেবারে বাড়ির সামনের মোড়ে। শুভময় কোনো বাড়ি ধরতে পারেনি যে রঞ্জার চোখে পড়েছে ব্যাপারটা। প্রথম দিন রঞ্জার কথার ছলে জিজ্ঞাসা করেছিল শুভময়কে, শুভময় স্বীকারও করেনি। কাকে দেখতে কাকে দেখেছো বলে উড়িয়ে দিয়েছে। তারপর ক্রমশ যেন আরও বেপরোয়া হয়ে যাচ্ছে। আজ একেবারে বাড়ির সামনে থেকে তুলল মেয়েটাকে। চান করতে করতে অমৃতার কথা মনে হয়েছিল। জীবনের অভিজ্ঞতায় অনেক কিছু হয়তো বলতে পারবে। সুদীপ্তর খোঁজ রাখিস? ও মা, খোঁজ রাখার আবার কি আছে? কোর্টের অর্ডারে প্রত্যেক সপ্তাহে তো রিয়ার সঙ্গে দেখা করতে এসে বাবার তো দেখায়। রিয়ার পড়াশোনার টাকা করি যা দেওয়ার প্রত্যেক মাসে আমাকেই দেয়। আচ্ছা, যে মেয়েটার জন্য, মেয়েটাকে কি সুদীপ্ত বিয়ে করেছে? বিয়ে করেছে না লিভ ইন করে জানি না, শুনেছি একই ফ্ল্যাটে থাকে। ছাড় না, সকাল সকাল এই লোকটার কথা ছাড়। শুয়োরের বাচ্চাটা নরকের পাক মেখে জন্মেছিল।
অমৃতার মুখ খারাপ। যেসব গালাগালি ছেলেরা অনায়াসে দেয় আর মেয়েদের মুখে ভীষণ বেমানান মনে হয়, সেসব গালাগালি অমৃতা কলেজ থেকেই দেয়। তবে আজ গালাগালগুলো যেন বড্ড বেশি কানে লাগলো রঞ্জনার। অমৃতাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোকে একটা জিনিস জিজ্ঞাসা করব, কবে তুই প্রথম বুঝতে পেরেছিলি যে গন্ডগোলটা প্রথম সেট ইন করছে? অমৃতা অবাক হয়ে বলল, এতদিন পর হঠাৎ তুই এসব জানতে চাইছিস? তোকে কখনো জিজ্ঞাসা করিনি তোদের ভীষণ পার্সোনাল ব্যাপার বলে, কিন্তু আমার জানতে ভীষণ ইচ্ছে হয়। আফটার অল তোদের তো আমি হ্যাপিলি ম্যারিড কাপল হিসাবেও দেখেছি। একসঙ্গে আমরা একবার মন্দারমণি বেড়াতে গিয়েছিলাম, তোর মনে আছে? রিয়া তখনও হয়নি। আমার অ্যালবামে এখনও সেই ছবিগুলো আছে, মাঝে মাঝে দেখি। সমুদ্রের সামনে তোরা সুদীপ্ত দামাল ছবিগুলো দেখে আমার আজও মনে হয় কি করে এসব শুরু হয়েছিল। অন্য কেউ হলে এই প্রসঙ্গে কোনো কথাই বলতো না অমৃতা। রঞ্জনাকে কলেজ জীবন থেকে চেনে, ব্যক্তিগত প্রশ্ন করা রঞ্জনার স্বভাবই নয়। একটা সময় রঞ্জনা বিয়েটা বাঁচাতেও চেষ্টা করেছিল, সেদিন প্রশ্নটা করেনি, আজ করল। উত্তর দেওয়ার একটা দায় থেকেই অমৃতা যেন একটু বিব্রত হয়েই বলল, এসব তো কখনো একদিনে হয় না। তোকে তো বলেইছিলাম আমার একটা সন্দেহ অনেক দিন ধরেই হচ্ছিল। সুদীপ তো আমার ব্যাপারে ভীষণ নির্লিপ্ত হয়ে যাচ্ছিল, ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছিল। ছোট ছোট নন ইস্যুগুলোকে ইস্যু করতে শুরু করে দিয়েছিল। রোজ রোজ ড্রিঙ্ক করে বাড়ি ফিরত, আলাদা শুতে আরম্ভ করে দিয়েছিল, আমার মুখের ওপর বেডরুমের দরজা বন্ধ করে দিত। রিয়াটা তখন বড্ড ছোট, অফিসার রিয়াকে নিয়ে আমার যে তখন কি নাজেহাল অবস্থা। তুই এসব জেনে এখন আর কি করবি? সুদীপ তো আমার কাছে এখন একটা জাস্ট বাজে লোক, আর ওই বাজে লোকটার ব্যাপারে একটা কথাও বলতে আমার ঘেন্না লাগে। লোকটার সঙ্গে শুয়েছি ভাবলে গা গুলিয়ে ওঠে। ছাড়, অন্য কথা বল। গুন্ডে দেখেছিস? পুরো কলকাতায় শুটিং হয়েছে। আর একটা দারুণ সিনেমা দেখলাম, কুইন, একটা সিঙ্গেল মেয়ের গল্প। অমৃতাকে আবার থামিয়ে দিয়ে রঞ্জনা বলল, অমৃতা, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই শুভময়ের ব্যাপারে। আমি বুঝতে পারছি না শুভময়ও আমার কাছে একটা অপরিচিত লোক হয়ে যাচ্ছে কিনা। সো ম্যাডাম, কেমন লাগছে আপনার দুর্গাপুর? লাইম কার্ডিয়ারের গ্লাসটায় শুভময়ের হুইস্কির গ্লাসটার সঙ্গে টোস্ট করে চুমুক দিয়ে রঞ্জনাকে জিজ্ঞাসা করলেন আকরম খান। আকরম দুর্গাপুরের আরেকটা বড় কোম্পানির অফিসার। শুভময়দের কোম্পানির সঙ্গে ওদের লেনদেন আছে। বাণিজ্যিক সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্কে নিয়ে আসার জন্য শুভময়ের নতুন অফিসে এই ধরনের নেটওয়ার্কিং করতে হয়। শুভময় যেমন রঞ্জাকে নিয়ে এসেছে, আকরমও সেই রকমই তার স্ত্রী জারিনাকে নিয়ে এসেছেন। আমন্ত্রণটা ছিল শুভময়ের দিক থেকেই, তাই শুভময় রঞ্জাকে নিয়ে একটু আগেই পৌঁছে গিয়েছিল। রঞ্জনা আজকে হয়তো আসতো না, এসেছে একমাত্র অমৃতা অনেক বুঝিয়েছে বলে। আগে আসার সুবাদে রেস্তোরাঁয় কিছুক্ষণ মুখোমুখি শুভময়ের সঙ্গে বসার সুযোগ হয়েছিল, কিন্তু সেই সময়টা রঞ্জনা খেয়াল করে দেখেছে শুভময়ের যেন ওর সঙ্গে কিছুই বলার নেই। যেটুকু কথা বলছে সেটা আকরম খানের ব্যাকগ্রাউন্ড নিয়ে ওয়াকিবহল করা। একসময় আকরম আর জারিনা এলেন। ওরা একটা ফুলের বোকে আর একটা চকলেটের বাক্স নিয়ে এসেছিলেন। আকরম ফুলের বোকেটা যখন রঞ্জনার হাতে তুলে দিচ্ছিলেন, রঞ্জনা খানিকটা বিহ্বল হয়ে খেয়াল করেছিল বোকের মধ্যে কয়েকটা পলাশ ফুল আছে। এর আগেও কোনো বোকেতে পলাশ ফুল দেখেছে বলে খেয়াল করতে পারল না রঞ্জনা। টেবিলের ওপরে রাখা বোকের মধ্যে পলাশ ফুলগুলো দেখতে দেখতে রঞ্জনা অন্যমনস্ক হয়ে পড়েছিল। দুর্গাপুর তোমার কেমন লাগছে খান সাহেবকে বলো। শুভময় রঞ্জনার অন্যমনস্কতা কাটিয়ে দেওয়ার জন্য বলল, খুব ভালো, কলকাতা থেকে অন্য রকম। রাইট, ইউ আর ভেরি ডিফারেন্ট ফ্রম কলকাতা। যদিও আমরা কখনো কলকাতায় থাকিনি, আকরম খান বলে উঠলেন। শুভময় সূত্র ধরিয়ে দিল, তোমাকে বলেছিলাম মনে আছে, মিস্টার খান ইজ ফ্রম লখনৌ। হো হো করে হেসে উঠলেন আকরম। বলতে পারেন গোমতী নদীর ধার থেকে দামোদরের ধারে, গঙ্গার ধারে আর থাকা হয়নি। শুভময় গদগদ গলায় বলে উঠল, লখনৌতে কিন্তু একটা রিচ কালচার আছে, আই রিয়েলি লাইক দ্যাট। জারিনা বলল, ওয়াজিদ আলীর কথা বলবেন তো?
আকরম ক্লেম করে ওরা হচ্ছে ওয়াজিদ আলীর বংশধর। আকরম মেকি চোখ পাকিয়ে বললেন, হোয়াট ডু ইউ মিন? উই আর অফকোর্স ডিসেন্ডেন্ট অফ গ্রেট ওয়াজিদ আলী। জারিনা কাজ ঝাঁকিয়ে বলল, তাহলে তো তোমাদের কলকাতায় ওই প্লেসটাতে থাকা উচিত ছিল। কি যেন জায়গাটার নাম মিস্টার মুখার্জি? রঞ্জনা শুভময়ের মুখের দিকে তাকালো। জারিনা যথেষ্ট সুন্দরী, বয়স হয়তো ওর চেয়ে বছর পাঁচেক বেশি, কিন্তু কাটা কাটা চোখ মুখ, নির্মেদ ধারালো ছিপছিপে চেহারা। শুভময় মুগ্ধ দৃষ্টিতে জারিনার দিকে তাকিয়ে আছে, চোখের মণি দুটো চঞ্চল, মণি দুটো অস্থির হয়েই যেন জারিনার মুখ আর বুকের মধ্যে ঘোরাফেরা করছে। মেটিয়া বুরুজ, নিচু গলায় বলল রঞ্জনা। ইয়েস, মেটিয়া বুরুজ। জায়গাটার নাম লুফে নিলেন আকরম খান। আচ্ছা, আপনিই বলুন তো ম্যাডাম, আমার গ্রেট গ্রেট অ্যানসেস্টার যদি মেটিয়া বুরুজে না আসতেন, তাহলে কলকাতায় কি আপনারা এত ভালো বিরিয়ানি খেতে পারতেন? রঞ্জনা ছাড়া সবাই হৈ হৈ করে উঠল। শুভময় মেনু কার্ডটা নিয়ে বলল, তাহলে কি আজকে আমরা স্টার্টারে কাবাব আর মেন কোর্সে বিরিয়ানি অর্ডার করব? আকরম খান দু হাতে চেটে উল্টে বললেন, আই ডোন্ট মাইন্ড, এখানকার মোগলাইও ভালো। ম্যাডাম কি বলেন? আমি? না না, সবাই যা পছন্দ করবেন। আসলে রঞ্জনার মনে তখনও টুকরো টুকরো হয়ে বাজছিল অমৃতার কথা। অমৃতা সব শুনে বলেছিল, দুদিন রাস্তায় গাড়িতে দেখা আর একদিন বাড়ির সামনের গাড়িতে একটা মেয়ে লিফট নেওয়ায় কিছুই প্রমাণ হয় না রঞ্জা। হয়তো দেখ, মেয়েটা শুভময়ের চেনাশোনা কেউ, অফিস কলিগও হতে পারে। রঞ্জনা অসহায় গলায় বলেছিল, একজন অফিস কলিগকে নিয়ে অফিস আওয়ার্সে এরকম রাস্তায় ঘুরে বেড়াবে? আর সবচেয়ে বড় কথা, সেটা তাহলে জিজ্ঞাসা করলে অস্বীকার করবে কেন? সেটা হয়তো একটা পয়েন্ট, তুই ভালো করে একবার খোঁজ নিয়ে দেখ। না হলে কোনো জিজ্ঞাসা টিজ্ঞাসা নয়, শুভময়কে ডাইরেক্টলি চার্জ কর। কিন্তু সবচেয়ে বড় কথা, শুভময়ের যদি এক্সট্রা ম্যাটেরিয়াল কোনো অ্যাফেয়ার থাকে, ও সেই মেয়েটাকে বাড়ির সামনের রাস্তার মোড়ের থেকে লিফট তো দেবে না। রঞ্জনা অসহিষ্ণু হয়ে বলেছিল, তুই একটু আগে বললি না, ছেলেরা একটা স্টেজে ডেসপারেট হয়ে যায়, কোনো কিছু কেয়ার করে না। তোকে ঠিক বোঝাতে পারবো না। অমৃতা হেসেছিল, আমাকে বোঝাতে হবে না, আমি তোর ব্যাপারটা ফিল করতে পারছি। কিন্তু তোর সঙ্গে শুভময় সেরকম কনফ্লিক্ট তো শুরু হয়নি যে তাকে ডোন্ট কেয়ার দেখাবে। ইচ্ছে করলে তোকে ইরিটেট করবে, তবে বুঝতে আমি পারছি শুভময়ের ল্যাজ গজিয়েছে। সত্যি কথা হলো, ছেলেদের আমি এক ফোঁটা বিশ্বাস করি না। ওদের পক্ষে সব করা সম্ভব, আনফেথফুল হতে ওদের বিবেকে বাঁধে না। তবে কি জানিস, আর একটাও দিক আছে, মেয়েরাও কি সব সময় ঠিক? আমাদের দিক থেকে কোনো কি ত্রুটি থাকে না? উত্তেজিত হয়ে পড়েছিল রঞ্জনা। কিসের ত্রুটি? আমি কি আমার সব কাজগুলো করছি না, নাকি আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছি? জানিস, আমার জীবনে এত কিছু হয়ে যাবার পরও আমার একটা দিনের কথা মাঝে মাঝে মনে পড়ে। প্রায় 2 বছর কোর্ট কাছারি করার পর ফাইনাল জাজমেন্টের দিনটা। কাঠগড়ায় আমি আর সুদীপ্ত একসঙ্গে দাঁড়িয়ে। জাজ শেষ একটা প্রশ্ন করেছিলেন আমাদের দুজনকেই, আর একটু মানিয়ে নিয়ে থাকতে পারবেন না? প্রথমে সুদীপ্ত উত্তর দিল, না। একেবারে চাচা ছোলা গলায় আমিও বললাম না। বিশ্বাস কর, আমার গলাটা কিন্তু কেঁপে গিয়েছিল। ওকে অনেক গালাগালি করেছি, কিন্তু একটা সম্পর্ক সব দিক থেকে ভেঙে গেল, যে এটা ভেঙে দিল, আমি তাকে কোনো দিন ক্ষমা করব না। রঞ্জনা ঠিক করলো আর অন্যমনস্ক হবে না। অমৃতা আরও অনেক কথা বুঝিয়েছিল। যখন একটা সামাজিক ব্যাপারে অতিথি আপ্যায়ন করতে এসেছে, তখন বারবার এইভাবে অন্যমনস্ক হয়ে যাওয়াটা অভদ্রতা। শুভময় নানান বিষয় নিয়ে আকরমের সঙ্গে গল্প করছিল। জারিনা দিব্যি স্বাভাবিকভাবে ওদের সঙ্গে কথা বলছিল। কিছুদিন আগে পর্যন্ত রঞ্জনাও এই রকমই ছিল, কিন্তু অন্যমনস্কতা কাটিয়েও কিছুতেই ওদের সঙ্গে গল্পে মেতে উঠতে পারছিল না। তবে একটু পরে একটা অন্যরকম পরিস্থিতি হলো। শুভময়ের একটা ফোন এলো। খুব নিচু গলায় 2-1 শব্দ উচ্চারণ করে এক্সকিউজ মি বলে উঠে শুভময় চলে গেল। ভান করলো যেন টয়লেটে যাচ্ছে। লখনৌ সম্পর্কে বাঙালিদের একটা ইন্টারেস্ট আছে, কি বলুন মিসেস ব্যানার্জি?
কাগজে দেখলাম সত্যজিৎ রায়ের একটা ডিটেকটিভ গল্প নিয়ে শুটিং চলছে। বাদশাহী আংটি? জারিনা বলে উঠল। আপনি বাংলা বই পড়েন? রঞ্জনা নরম গলায় জানতে চাইল। ইংলিশ ট্রান্সলেশনটা পড়েছি। ফেলুদা দারুণ ইন্টারেস্টিং। লখনৌয়ের ওপর ফেলুদার আর একটা গল্প আছে, শকুন্তলার কণ্ঠহার। আকরম বললেন, আমি কোনোটাই পড়িনি, তবে শতরঞ্জ কি খিলাড়ি দেখেছি। ওয়ান্ডারফুল মেকিং, আফটার অল ওয়াজেদ আলী। রঞ্জনার কানে যেন শব্দগুলো মিলিয়ে গেল। সামনে দূরে রেস্তোরাঁর কাচের দরজাটা দেখতে পাচ্ছে। ঠিক তার বাইরে হাত নেড়ে নেড়ে শুভময় কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে। যার সঙ্গে কথা বলছে তাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, তবে তার পলাশ রঙের শাড়িটা খানিকটা দেখতে পাচ্ছে। সেটা যেন আগুন ছড়াচ্ছে। তুমি কি আজ বেরোবে? বেলা 11:30 নাগাদ শুভময়ের ফোনটা পেল রঞ্জনা। বেশ অবাক হয়ে উত্তর দিল, কেন? পয়লা বৈশাখের কেনাকাটিগুলো করে ফেলবো, তবে আজ ইচ্ছে করছে না। তুমি আজকের কথা বলছো কেন? না, এমনি। আসলে আজকে অফিসের কাজে একটা গাড়ি ভাড়া নিতে হয়েছিল। একটা জরুরি মিটিং পড়ে গিয়ে কাজটা পিছিয়েছে। গাড়িটা ফালতু বসে আছে। ভাবছিলাম তুমি যদি ইউটিলাইজ করতে চাও। না, আজকে বাদ দাও। আজ আর বেরোতে ইচ্ছে করছে না। এবার পয়লা বৈশাখের আগে বেশ কয়েকটা দিন টানা ছুটি পড়েছে। শুভময় ঠিক করে রেখেছে ওই সময় কলকাতায় যাবে। নববর্ষের অল্প বাজার করার ছিল। মা আর শাশুড়ির শাড়ি, বাবা আর শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি, তাছাড়া কলকাতার বাড়ির সব সময়ের কাজের মেয়েটার জন্য একটা ছাপা শাড়ি কিনতে হবে। শুভময় অবশ্য বলে রেখেছিল সেই সঙ্গে রঞ্জনা যেন নিজের জন্য একটা ভালো শাড়ি কেনে। অনেকটা টাকা শুভময় দিয়েই রেখেছিল। টাকাটা ব্যাগেই পড়েছিল। রঞ্জনা বাজার করতে যাওয়ার কোনো উৎসাহই পাচ্ছিল না। শরীরে মনে বেশ কিছুদিন ধরে যে অস্থির ভাব, সেটা কিছুতেই যাচ্ছে না। দুপুরে একা একা খেতে ভালো লাগে না। শুভময় জানেই না যে দুপুরে প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছে রঞ্জনা। শুভময় নিজের নতুন জীবন নিয়ে এতটাই মশগুল যে খেয়াল পর্যন্ত করে না রঞ্জনার শরীর একটু একটু করে ভাঙছে, চোখের তলায় কালি পড়ছে। আজও মনে সেই অদ্ভুত অবস্থা। স্নান করে বেরিয়ে রঞ্জনা বুঝতে পারল পেটে খিদে চাগার দিচ্ছে। রান্নার মেয়েটা রান্না করে দিয়ে গিয়েছে, শুধু ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে। 2 মিনিটের ব্যাপার। অথচ সেটা করতে কিছুতেই ইচ্ছে করছে না। এইটুকু কাজ করতে রাজ্যের অনীহা। একই সঙ্গে বাড়িতে যেন দম বন্ধ হয়ে আসছিল। একটু আগে শুভময়কে বলেছিল বেরোবে না, অথচ এখন মনে হচ্ছে আর এক মুহূর্তও বাড়িতে থাকতে পারবে না, বেরোতেই হবে। শুভময়কে বললেই হয়তো গাড়িটা পাঠিয়ে দিত, কিন্তু শুভময়কে কোনো ফোন না করেই একটা অটো নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে চলে এলো। এই কয়েক মাসে অল্প কয়েকটা দোকানের সঙ্গে একটু পরিচিতি হয়েছে। সেই রকমই একটা দোকানে পয়লা বৈশাখে মা আর শাশুড়ির জন্য শাড়ি দেখতে দেখতে মনের অস্থির ভাবটা একটু শান্ত হলো। দোকানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, সেটা খেয়েও প্রাণটা যেন একটু তৃপ্ত হলো। দাম মিটিয়ে দোকানের বাইরে বেরিয়ে এসে রঞ্জনা ঠিক করলো এবার ছোটোখাটো একটা রেস্তোরাঁ বা কফি শপে বসে অল্প কিছু খেয়ে নেবে। কিন্তু দোকান থেকে বেরিয়েই অল্প কিছুটা এগিয়েই পা দুটো থমকে গেল। একটু দূরে শুভময়ের পাশে লম্বা ছিপছিপে সেই মেয়েটি, আজও শাড়িটা পলাশ রঙের। ওরা পাশাপাশি কথা বলতে বলতে এগোচ্ছে। মেয়েটার পিঠ ছাপানো সোজা রেশমি চুলের দুটি ছড়িয়ে হাঁটার তালে তালে দুলছে। রঞ্জনা ওদের থেকে দূরত্ব একটু বাড়িয়ে ফেলল। এমন সময় পেছন থেকে একটা গলার আওয়াজ পেল, রঞ্জাদি। নিজের নামটা শুনে ঘাড় ঘোরালো রঞ্জনা। সুতপা রঞ্জনার বাপের বাড়ির পাড়ার মেয়ে। রঞ্জনার হাতের থলিগুলো দেখে বলল, বাবা, তুমি তো দেখছি পুরো বাজারটাই তুলে নিয়েছো। সুতপাকে দেখে ভালো লাগলো, তবে সুতপা যে দুর্গাপুরে থাকে রঞ্জনা জানা ছিল না। হেসে বলল, তোরাও বুঝি দুর্গাপুরে থাকিস? কেমন আছিস? আমি তো বিয়ের পর থেকেই দুর্গাপুরে, খুব ভালো আছি। যাক, তবু শপিং করতে এসে তোমার সঙ্গে দেখা হলো। তুমি দুর্গাপুরে থাকো এই সেদিন জানলাম, পরে খেয়াল করলাম তোমার মোবাইল নম্বরটাই আমার কাছে নেই। তোমার নম্বরটা বলো তো, একটা মিসড কল করে রাখি।
কি আশ্চর্য দেখো, আমরা দুজনেই দুর্গাপুরে থাকি, অথচ তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে অ্যাটলিস্ট ছুটিয়ে আড্ডা তো মারতে পারি। সেদিন বললাম তো শুভময় দাকে একদিন আসার জন্য, এসো না, আমরা বেনাচিতিতে থাকি। রঞ্জনার অবাক লাগলো, শুভময়ের সঙ্গে সুতপার দেখা হয়েছিল? কথাটা শুভময় একবারও বলেনি। সুতপার সঙ্গে কথা বলতে বলতে অল্প সময়ের জন্য চোখটা সরে গিয়েছিল, মুখটা আবার ঘোরালো। শুভময় আর মেয়েটা আর নেই। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল রঞ্জনা। কি এত শপিং করলে গো? সুতপা হাঁটতে হাঁটতে অন্য প্রসঙ্গে চলে গেল। তবে রঞ্জনার মাথায় প্রশ্নটা থেকেই গেল, শুভময় আর সেই মেয়েটার ছাপ। ওই নববর্ষের কর্তব্যের কিছু কেনাকাটা। আচ্ছা, তোর সঙ্গে শুভময়দার কবে দেখা হয়েছিল? ও, খুব অদ্ভুতভাবে। আরে আমরা বাঁকুড়া যাচ্ছিলাম, দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে পেরোনোর সময় হঠাৎ চোখে পড়ল শুভময়দাকে। আমি তো দেখেই চিনতে পেরেছি। গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলাম, কি গো শুভময়দা, তুমি এখানে? তখনই জানতে পারলাম তোমরা এখানে আছো। তাড়াহুড়োতে তোমার নম্বরটা সেদিন নিতে ভুলে গিয়েছিলাম। তোমার নম্বরটা দাও তো, সেভ করে রাখি। রঞ্জনা সুতপার সঙ্গে মোবাইলের নম্বর দেওয়া নেওয়া করে বলল, চা কফি কিছু খাবি? সে খেতে পারি, চলো, হাতে একটু সময় আছে। 2:30-এর সময় আবার ছেলেকে স্কুল বাস থেকে নামাতে হবে। আচ্ছা রঞ্জনাদি, তুমি ফেসবুকে নেই? আছি, তবে একেবারেই অ্যাক্টিভ নই। ওই সবাই যেমন অ্যাকাউন্ট খোলে ওরকমই একটা খুলে দিয়েছিল শুভময়। প্রোফাইলে তোমার ছবি নেই না? না, আসলে জানিস তো আমি একটু প্রাইভেট থাকতে ভালোবাসি। তুমি জানো তোমার নামের কতগুলো রঞ্জনা ফেসবুকে আছে? তোমার প্রোফাইলে ছবি নেই বলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনি। কথা বলতে বলতে একটা কফি শপে চলে এলো ওরা। কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো রঞ্জনা। তারপর 2-1 কথার পর আবার শুভময়ের প্রসঙ্গে চলে এলো। আচ্ছা, তোর সঙ্গে যেদিন শুভময়ের দেখা হয়েছিল ও একাই ছিল? একা? আসলে সেদিন কি একটা যেন ছিল, ব্যারেজের ওদিকটায় অনেক লোক ছিল। অবশ্য অনেকেই ওদিকটায় বেড়াতে যায়। তুমি গিয়েছো? না রে, এখনো যাওয়া হয়ে ওঠেনি। ও মা, তোমরা 6 মাস হয়ে গেল এসেছো, এখনো দুর্গাপুর ব্যারেজ দেখোনি? আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা, কি রোম্যান্টিক। যাও ঘুরে এসো একদিন। একদিন বিষ্ণুপুর ঘুরে আসতে পারো, মুকুটমণিপুর ঘুরে আসতে পারো একটা উইকেন্ডে। সোনামুখীর থেকে সিল্কের শাড়ি কিনে নিয়ে এসো, ফাটাফাটি। এদিকে কিন্তু ঘোরার অনেক জায়গা। তোর শুভময়দার সময় কোথায়? দেখছিস তো হাতের কাছেই ব্যারেজ, তাই নিয়ে যাওয়ারই সময় হয়নি। নিজে গিয়েছিল কিন্তু আমাকে নিয়ে যায়নি। দেখ কাকে নিয়ে গিয়েছিল। ওফ, তুমিও না? শুভময়দা নিশ্চয়ই অফিসের কোনো কাজে গিয়েছিল। অফিস আওয়ার্স ছিল তো তখনও। তোমাকে আসল কথাটাই বলতে ভুলে গিয়েছি, সামনের রবিবার আমার ছেলের জন্মদিন, তোমাদের আসতে হবে। একটু পরে সুতপা বেরিয়ে গেল। শুভময়ের যে গোপন ব্যাপারটা চলছে সেটা ক্রমশ আরও স্পষ্ট হয়ে যাচ্ছে রঞ্জনার কাছে। নিজেকে ভীষণ অসহায় মনে হতে লাগলো। কফি শপে আরও কিছুক্ষণ একা একা 7-5 ভেবে শুভময়কে ফোন করলো রঞ্জনা। বেশ কিছুক্ষণ রিং হয়ে যাওয়ার পর শুভময় ফোনটা ধরে বলল, বলো। খুব ব্যস্ত? একটা মিটিংয়ে আছি, বলো। সরি, কখন ফ্রি হবে? বলতে পারছি না, সকাল থেকে মিটিংটা শুরু হয়েছে, কখন শেষ হবে জানি না। লাঞ্চ করারও ব্রেক হয়নি। এনি প্রবলেম? না, ঠিক আছে, ফ্রি হলে ফোন করো। ফোনটা ছেড়ে অমৃতাকে ফোন করলো রঞ্জনা। বাড়ি ফিরে খাটের ওপর সিটি সেন্টারের দোকানের দুটো শপিং ব্যাগ দেখে শুভময় রঞ্জনাকে জিজ্ঞাসা করলো, শপিং করতে গিয়েছিলে নাকি? না, ব্যাগগুলো দেখে ভাবলাম। রঞ্জনা যখনই একা একা গিয়ে কোনো বাজার দোকান করে, শুভময় অফিস থেকে ফিরে এলেই সেসব দেখায়। আজকে রঞ্জনা কোনো উৎসাহ দেখালো না। দুপুরে সিটি সেন্টারে যাওয়ার ব্যাপারটা পুরো চেপে গিয়ে বলল, এগুলো আগেই কিনে এনেছিলাম। শুভময় ব্যাগের মুখটা অল্প ফাঁক করে দেখে বলল, তাই? দেখাওনি তো? দেখিয়েছিলাম। তুমি আজকাল বাড়ির কোনো জিনিসই মন দিয়ে দেখো না, বা মনে রাখার চেষ্টাও করো না। আলমারিতে তোলা ছিল, বার করে গোছাচ্ছিলাম। বাড়িতে দুটো টিভি, একটা বসার ঘরে, অন্যটা শোয়ার ঘরে।
শুভময় অফিস থেকে ফিরে এসে শোয়ার ঘরে টিভিটা চালিয়ে দেয়। ইংরেজি খবরের একটা চ্যানেল ইদানিং ওর খুব প্রিয়। শুভময়কে অন্য দিনের তুলনায় একটু যেন বেশি ক্লান্ত বিধ্বস্ত মনে হচ্ছিল। শুভময় আড়মোড়া ভেঙে বলল, আজ থেকে তো আমার নিজের চাটা নিজেকে করে খেতে হবে, তাই না? রঞ্জনা কোনো উত্তর না দিয়ে কিচেনে গেল। চা করে নিয়ে এসে দেখল বিছানা বালিশ নিয়ে আতশোয়া হয়ে শুভময় খুব মন দিয়ে খবর দেখতে শুরু করে দিয়েছে। চায়ের কাপটা পাশে রেখে রঞ্জনা নিচু গলায় মন্তব্য করল, তোমার বাড়ি ফিরে আর কিছু ভালো লাগে না, তাই না? মানে এসেই টিভিটা চালিয়ে দাও, আমার সঙ্গে কোনো কথা বলো না। রিমোট দিয়ে টিভিটার ভলিউমটা কমিয়ে দিয়ে শুভময় মাথা ঝাঁকালো। কিসের কথা? কলকাতায় যত রাত্রিই হোক, অফিস থেকে ফিরে তুমি আমাকে সারাদিন কি কি করেছো বলতে। শুভময় হেসে উঠল, তা বলতাম, তুমি মাঝে মাঝে রেগে যেতে, বলতে রেডিওর কমেন্ট্রি। আসলে আগের অফিসের কাজ করার একটা মেন্টাল স্ট্রেস ছিল, কোথাও তো একটা ভেন্ট আউট করতে হতো, সেখানে তুমি ছাড়া আর কে ছিল? এখানে তোমার আর কোনো স্ট্রেস নেই, তাই বোধহয় আমাকেও আর প্রয়োজন নেই। তাই অনেক কিছুই তুমি বোধহয় আজকাল আর বলার প্রয়োজন মনে করো না। আমি ভুলে যাই? যেমন? শুভময় অবাক হয়ে জিজ্ঞাসা করল, সুতপার সঙ্গে তোমার দেখা হয়েছিল বলনি তো? শুভময় কাঁধ ঝাঁকালো, কে সুতপা? রঞ্জনা শুভময় চোখের দিকে তাকিয়ে বলল, যার সঙ্গে তোমার দুর্গাপুর ব্যারেজে দেখা হয়েছিল। সুতপা? দুর্গাপুর ব্যারেজ? ও আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা তোমাদের পাড়ার? আরে আমি গিয়েছিলাম ব্যারেজের ব্যাপারে দেখতে, হঠাৎ শুনি কে একটা শুভময়দা বলে চিৎকার করছে, চিনতেই পারিনি। তুমি ভাবছো এখানে চাকরিতে তোমার কোনো স্ট্রেস নেই, কিন্তু ভেতরে ভেতরে এখানে তোমার স্ট্রেসটা আরো বেশি। আচ্ছা, আমাদের আর এত কিসের প্রয়োজন বলো তো? বেশ তো ছিলাম দুজনে কলকাতায়, তোমার বাবা মা, আমার বাবা মা, সবারই তো বয়স হচ্ছে। চলো কলকাতায় ফিরে যাই, নিজেদের বাড়ি, ওখানেই ভালো থাকবো আমরা। শুভময় রঞ্জনার দুকাঁধে হাত রেখে বলল, এই রঞ্জু, তোমার কি হয়েছে বলো তো? কলকাতার জন্য মন কেমন করছে? আমি আগেই বুঝতে পেরেছিলাম, তোমাকে তো বলেইছিলাম তোমাকে শনিবার কলকাতায় পৌঁছে দিয়ে আসতে পারি, তারপর পয়লা বৈশাখে ছুটিতে গিয়ে নিয়ে আসবো। তাতে তোমার খুব সুবিধা হবে, নিচু গলায় মন্তব্য করলো রঞ্জনা। কথাটা বুঝতে না পেরে শুভময় বলল, মানে? কিছু না, আমার কলকাতা যাওয়ার জন্য এই মুহূর্তে মন কেমন করছে না, আমি সারা জীবনের কথা বলছিলাম। দ্যাট উইল বি আ ভেরি ব্যাড ডিসিশন। এই চাকরিটা ছেড়ে, দুর্গাপুর ছেড়ে চলে যাওয়ার কোনো মানে হয় না। কোম্পানিটা গ্রোয়িং, ইনর্মাস প্রসপেক্ট আছে আমার এখানে। শোনো, তোমার সঙ্গে একটা কাজের কথা আছে। আকরম সাহেব আগামীকাল আমাদের রিটার্ন ডিনারে ডাকতে চান। জারিনা তোমার ফোন নাম্বারটা নিয়েছে। জারিনা তোমাকে ফোন করেছিল? করেছিল তো, আকরম সাহেবের কাছ থেকে আমার মোবাইল নাম্বারটা নিয়ে। তোমারটাও চাইলো, আজকে বা কালকে তোমাকেও ফোন করবে। তোমাকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ যাকে তাকে আমার মোবাইল নাম্বারটা দিও না। শুভময় একটু অপমানিত হয়ে ক্ষুণ্ণ হয়ে বলল, যাকে তাকে নয়, আমি জারিনাকে দিয়েছি। ইটস আর গুড জেস্টার যে তোমাকেও ফোন করে নেমন্তন্ন করবে। শি মে বি ভেরি ইম্পর্টেন্ট লেডি টু ইউ। আমার কাছে নয়, আমি একটু বেরোচ্ছি। এখন কোথায় যাচ্ছ? রঞ্জনা বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাড়ির সামনের রাস্তাটা নির্জন, বড় বড় কয়েকটা গাছ আর ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় একটা আলো আধারি, তার সঙ্গে এক ঝলক টাটকা বাতাস। চৈত্রের একটা ঠান্ডা মৃদুমন্দ হাওয়া বইছে। রাস্তার সামনে থেকে বাড়িটাকে চুপ করে কিছুক্ষণ দেখল রঞ্জনা। প্রথম যেদিন দুর্গাপুরে এসেছিল, এই সাদামাটা ছোট্ট এক চিলতে বাড়িটা খুব ভালো লেগেছিল। কলকাতা ছেড়ে আসার দুঃখটাকে অনেক ভুলিয়ে দিয়েছিল। বাড়ির ভেতরে আলো জ্বলছে, অন্ধকারে সিলুট বাড়িটার হলদে আলোয় জানলাগুলো কিরকম অদ্ভুতুরে মনে হয়েছিল। বাড়ির দিকে চেয়ে থেকে অমৃতাকে ফোন করলো রঞ্জনা। খুব ব্যস্ত আছিস? একটু কথা বলতে পারবি? হ্যাঁ বল না, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? শরীর ভালো আছে তো তোর? জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না রে অমৃতা, চোখের সামনে আমি এরকম আর দেখতে পারছি না। আবার কি প্রবলেম হলো রে রঞ্জা?
নতুন কোনো ডেভেলপমেন্ট? শুভময় এবার আউটরাইট মিথ্যে বলতে শুরু করেছে। আজ বলছে সারা দিন অফিসে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। আমি দুপুরবেলা এখানকার সিটি সেন্টারে গিয়েছিলাম, নিজের চোখে দেখেছি মেয়েটির সঙ্গে ওকে। সেই মেয়েটি? হ্যাঁ, সেই মেয়েটাই, সেই একই পলাশ ফুলের রঙের শাড়ি। স্ট্রেঞ্জ, মেয়েটা কি ওই একই রঙের শাড়ি ছাড়া আর কোনো শাড়ি নেই? জানি না, কেয়ারও করি না। অফকোর্স তুই কেয়ার না করলে এত বিচলিত হয়ে আমাকে ফোন করতিস না। আর কেয়ার তো তোর করা উচিতই। তুই কেয়ার করবি না তো কে কেয়ার করবে? সোজা ওদের সামনে গিয়ে চার্জ করলি না কেন? ভেবেছিলাম, তারপর খুব ডিগনিটিতে লাগলো। একটা পাবলিক প্লেসে গিয়ে নিজের হাজবেন্ডকে রেড হ্যান্ডেড ধরে সিন ক্রিয়েট করব? অমৃতা মৃদু ধমকে উঠল। কিন্তু এভাবে দিনের পর দিন চুপচাপ ফলো করে যাওয়াও তো কোনো কাজের কথা নয়। ব্যাপারটা বাড়তে বাড়তে একটা সময় পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে যাবে। কিছু একটা কর। এটা রোগ পুষে রাখার মতো ডেঞ্জারাস জিনিস করছিস তুই। রঞ্জনা ভেঙে পড়ল। কি করব আমি? একা কি করতে পারি আমি? তুই কয়েকদিনের জন্য আমার কাছে আসতে পারবি? অমৃতা একটু চুপ করে থেকে বলল, বুঝতে পারছি সোনা, তোর পাশে থাকাটা এখন খুব জরুরি, কিন্তু এমন সব ব্যাপারে জড়িয়ে আছি। রিয়াকে নিয়ে সিঙ্গেল মাদার, বুড়ো বাবা মা, অফিস, ইয়ার এন্ডের ফাইন্যান্সিয়াল ক্লোজার, খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে রে রঞ্জা। তবে পয়লা বৈশাখের সময় কয়েকদিন ছুটি আছে, ওই সময় চেষ্টা করে দেখতে পারি। রঞ্জনা নিজেকে সামলে নিয়ে বলল, তাই আসিস, তুই এলে অন্তত একটু শান্তি পাবো। সকালবেলায় শুভময় অফিসে বেরিয়ে যাওয়ার পর বেল বাজতেই দরজা খুলে অমৃতাকে দেখে খুব অবাক হলো রঞ্জনা। স্বতঃস্ফূর্ত গলায় বলে উঠল, তুই? অমৃতার চোখ মুখ বেশ গম্ভীর। ভেতরে ঢুকে নিজেই দরজাটা বন্ধ করে দিল। ইস, তুই নিশ্চয়ই খুব ঝামেলা করে এলি। অফিস, রিয়া স্কুল। এ মা, আমি তোকে এমনভাবে বলে ফেললাম। রঞ্জনা খানিকটা অনুতাপের গলায় বলল, রিয়ার ব্যাপারটা বাবা ম্যানেজ করে নেবে। সবার উপরে দরকার বন্ধুর পাশে বন্ধুর থাকা। কাল তুই ফোনটা ছাড়ার পর থেকে ছটফট করছি। তোর মনের মধ্যে কি হচ্ছে সেটা আমার চেয়ে কেউ ভালো বুঝতে পারবে না। সারা রাত্রি ঘুম হয়নি আমার। ভোর হতেই স্টেশনে চলে এসেছি। একটা খবর দিবি তো? আমি স্টেশনে গিয়ে তোকে নিয়ে আসতে পারতাম। অমৃতা কোনো উত্তর না দিয়ে ডাইনিং টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে ঢকঢক করে জল খেতে থাকলো। তারপর জলের বোতলটা নামিয়ে মুখটা মুছে বলল, শুভময়ের ব্যাপারে তুই একেবারে ভেঙে পড়েছিস। আয়নায় নিজেকে দেখিসনি কতদিন? রঞ্জনা ম্লান হাসল। আর আয়না, বস। তুই এসেছিস, একটা গিল্ট ফিলিং হচ্ছে, কিন্তু আমার যে কি ভালো লাগছে। অমৃতা সোফায় বসে ঘড়ি দেখল। রঞ্জনা বলল, চা খাবি না কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস চলতে পারে, হাফ গ্লাস। রঞ্জনা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসে রাখতেই অমৃতা শুরু করলো, দেখ, কাল সারা রাত্রি আমি ভেবেছি, আমার নিজের বিয়েটা তো বাঁচাতে পারিনি, হয়তো সব চেষ্টাগুলো ঠিকঠাক করতে পারিনি, কিন্তু আমার মনে হলো তোর বিয়েটা অন্তত যদি বাঁচাতে পারি। ছেলেরা তো বেসিক্যালি হারামজাদা, কিন্তু সংসারটাও তো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তুই আমাদের বিয়েটা বাঁচাতে চেষ্টা করেছিলি। রঞ্জনা আবার ম্লান হাসল। তুই রিটার্ন দিতে এসেছিস? সেটা তুই যেভাবেই বলিস, আমার মনে হয়েছে এটা আমার একটা কর্তব্য। তোর মতো ভালো মনের মেয়ের জীবনে যেটা হচ্ছে সেটা তোর প্রাপ্য নয়। জানিস, তোর ব্যাপারেও আমার ঠিক একই জিনিস মনে হয়েছিল। তোর মতো ভালো মেয়ের জীবনে এটা হওয়া কখনোই উচিত নয়। আমার কিছু একটা করা উচিত, কিন্তু সুদীপ্তর সঙ্গে কথা বলে আমি কিচ্ছু করতে পারিনি। আমার মনে হয় শুভময়ের সঙ্গে কথা বলেও তুই কিছুই করতে পারবি না। জানিস, আমি ভেবেছিলাম বাড়িতে আমি শুভময়ের এক একটা জিনিস তন্ন তন্ন করে খুঁজবো, এক একটা প্রমাণ সাজিয়ে রাখবো। তারপর শুভময়ের আলমারিটা খুলতেই নিজেকে খুব ছোট মনে হলো এটা আমি কি করছি, অন্যের প্রাইভেসিতে চোরের মতো। আসলে কি বলতো, সেলফ রেসপেক্ট তো একটা ব্যাপার। নিজের চোখে আমি যা দেখেছি তারপর আর কোনো প্রমাণেরই দরকার হয় না। অমৃতা একবারও রঞ্জাকে থামায়নি, বলতে দিয়ে গিয়েছে, তবে দৃষ্টিটা নিবদ্ধ ছিল হাতের কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের ওপর। রঞ্জনার কথা শেষ হতে বলল, সব কিছু কেমন বদলে যাচ্ছে।
এই কালো কোল্ড ড্রিঙ্কসটাকে দেখ, এক সময় ছিল যখন এই সময় কারোর বাড়িতে গেলে অরেঞ্জ কুয়াশের শরবত দেওয়া হতো, গাঢ় কমলা রঙের। রঞ্জনা বলে উঠল, অনেকটা পলাশ ফুলের রঙের মতো, আগুনে। অমৃতা একটা গভীর চোখে রঞ্জনার দিকে তাকালো, তারপর কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটায় বড় বড় কয়েকটা চুমুক দিয়ে শেষ করে বলল, তোকে একটা কথা বলে দিই রঞ্জা, আমি কিন্তু তোর এখানে থাকতে আসিনি, তোকে শুধু দেখতে এসেছি। মানে? অবাক হয়ে রঞ্জা বলল, তুই কি আজকেই ফিরে যাবি? না, আজকে নয়, 3 দিনের ছুটি নিয়ে এসেছি। তোর ব্যাপারটা একবেলায় মেটার নয়, 3 দিনেও যে মিটবে সেটাও বলতে পারি না, তবে চেষ্টা করে দেখব। বুঝতে পারলাম না, তুই 3 দিন থাকবি, আমার কাছে থাকবি না বলছিস? এখানে আর তোর কে আছে? কেউ নেই, আমি একটা হোটেলে উঠেছি। অফিস থেকে খোঁজ নিয়ে এসেছি, হোটেলটা ভালো, চিন্তা করিস না, সেফলি থাকবো। আমার কাছে থাকতে তোর কি অসুবিধা? তোকে যে হেল্পটা করার জন্য এসেছি সেটা তোর বাড়ি থেকে করা সম্ভব নয়। আমি চাই না শুভময় জানুক আমি দুর্গাপুরে আছি, আর জেনে সাবধান হয়ে যাক। আমাকে একটু আমার মতো করে বুঝে নিতে দে ব্যাপারটা, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। রঞ্জনা দুঃখী গলায় বলল, তুই দুর্গাপুরে, অথচ তোর সঙ্গে আমার দেখা হবে না? কেন হবে না? শুভময় যে সময়টা বাড়িতে থাকবে না আমাকে জানাবি, আমি আসবো তোর সঙ্গে দেখা করতে। আর আমি যে হোটেলে আছি তার ঠিকানাটা তোকে টেক্সট করে দিচ্ছি, দুপুরের দিকে তুইও চলে আসতে পারিস। অমৃতা উঠে পড়ল, নিজেই দরজাটা খুলল। বেরিয়ে যাওয়ার আগে বলল, জানি না কিছু করতে পারবো কি না, আফটার অল ছেলেদের ইন্টাগ্রিটিতে আমার কোনো বিশ্বাস নেই। অমৃতা কি চেষ্টা করতে পারে, কিভাবে আবার রঞ্জনার জীবনে ফিরিয়ে আনতে পারে শুভময়কে, একা একা অনেক ভেবেও কোনো কুল কিনারা পেল না রঞ্জনা। মাঝে মাঝে মনে হয়েছে, যে মেয়েটা নিজের জীবনে বিয়েটাই বাঁচাতে পারেনি, সে কি করে আর একজনের জীবনটা বাঁচাতে পারবে। আবার একই সঙ্গে মনে হয়েছে, অমৃতা ছাড়া আর কার সঙ্গেই বা আলোচনা করবে এটা নিয়ে। কাছের মানুষ বলতে একমাত্র বাবা মা। রঞ্জনের একটা ভালো বিয়ে হয়েছে, এতেই যেন ওদের মোক্ষ লাভ হয়ে গিয়েছে। জামাই বলতে ওরা এক গাল ভাত খায় বেশি। এই বয়সে এই ধাক্কাটা ওদের এই মুহূর্তে কিছুতেই দেওয়া যাবে না। তাছাড়া অমৃতা ঠিকই বলেছিল, চোরের মতো পিছু নিয়ে কাজের কাজ কিছু করা যাবে না। যতই সম্ভ্রমে লাগুক, সামনাসামনি মোকাবিলা করতেই হবে। গুপ্তচরের মতো নয়, যোদ্ধার মতো এগিয়ে যেতে হবে। অমৃতা ডাকাবুকো মেয়ে, নিজের যুদ্ধটা হয়তো হেরে গিয়েছে, কিন্তু রঞ্জনাকে নিশ্চয়ই জিতিয়ে দিয়ে দুর্গাপুর ছাড়বে। সারাদিন অমৃতার কোনো ফোন পেল না রঞ্জনা, এমনকি ও যে হোটেলে উঠেছে তার ঠিকানার SMS-ও না। থেকে থেকে অমৃতাকে ফোনে ধরার চেষ্টা করেছে, প্রত্যেকবারই সুইচ অফ পেয়েছে। তবে দুপুরের দিকে অমৃতার খবরটা পেল একেবারে অপ্রত্যাশিতভাবে, শুভময়ের ফোনে। আজকে সন্ধেবেলায় আকরম সাহেবের ডিনারটা ক্যান্সেল করে দিতে হচ্ছে। ডিনারে যেতে একেবারেই উৎসাহ ছিল না রঞ্জনার। জারিনার কোনো ফোনও পায়নি, তবু জানতে চাইল, কেন? আমাকে GM-এর সঙ্গে আসানসোল যেতে হচ্ছে, ফিরতে হয়তো দেরি হবে। আকরম সাহেবকে বলেছি পরের শুক্রবার। ঠিক আছে, ছাড়ছি। ও, আর একটা ব্যাপার, অমৃতা হঠাৎ আজ আমাকে ফোন করেছিল। বিস্ময় চেপে রঞ্জনা বলে উঠল, তোমাকে? আরে ওর নাকি পুরনো মোবাইলটা হারিয়ে গিয়েছে, সব কন্ট্যাক্টসগুলো হারিয়ে ফেলেছে। ওর অফিসের একটা সোর্স থেকে জানতে পেরেছে আমি এখন দুর্গাপুরে এই কোম্পানিতে জয়েন করেছি। তোমার নম্বরটা চাইছিল, আমি দিইনি। কেন? আমি তোমার নাম্বার দিই কাউকে, এটা তো তুমি পছন্দ করো না। অবশ্য অমৃতার নাম্বারটা আমি সেভ করে রেখেছি, তোমাকে দিয়ে দেব, তুমি কল করে নিতে পারো। শুভময়ের কথাটা শ্লেষাত্মক শোনালো। আর কি বললো অমৃতা? অনেক কথা, বাড়ি ফিরে বলবো। এখন আসানসোল বেরোনোর তাড়া আছে। আজ অ্যাটলিস্ট বাড়ি ফিরে তোমাকে কিছু বলার মতো থাকবে। ছাড়ছি। ফোনটা ছেড়ে দিল শুভময়। শুভময়ের মোবাইল সুইচড অফ, অমৃতার মোবাইলও সুইচড অফ। দুপুর থেকে ফোন দুটোই চেষ্টা করতে করতে যান্ত্রিক হয়ে গিয়েছিল রঞ্জনা। চৈত্রের চড়া রোদ একসময় মিয়ে এলো, বাড়ির ভেতরে অন্ধকার ছাপ ফেলতে শুরু করলো। রঞ্জনা তবুও বাড়ির ভেতরে একটাও আলো জ্বালালো না।
অন্ধকার বাড়তেই ক্রমশ সেই দম বন্ধ করা অস্বস্তিটা জাগতে আরম্ভ করল। রঞ্জনা বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরের সামনের রাস্তাটায় পায়চারি করা বাড়ির ভেতরে থাকার চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক। রঞ্জনা রাস্তাটায় এসে বুক ভরে একটা শ্বাস নিল। এতক্ষণের বোধশূন্য মাথাটা একটু একটু করে সতেজ হতে আরম্ভ করলো। মনে হলো শেষ আর একবারের মতো চেষ্টা করে দেখে। প্রথমে শুভময়কে ফোনে ধরার চেষ্টা করলো, ফোনটা এখনও সুইচ অফ। তারপর অমৃতাকে। বুকের মধ্যে একরাশ স্বস্তি ঝরিয়ে অমৃতার ফোনটা এবার বাজতে আরম্ভ করলো। হ্যালো রঞ্জা, বল তুই কোথায়? সকাল থেকে তোকে ফোনে চেষ্টা করে যাচ্ছি, সমানে সুইচ অফ পাচ্ছিলাম। অমৃতার ফোনে বেশ একটা কোলাহলের আওয়াজ পেল রঞ্জনা। অফিসে আজ ডুব দিয়েছি তো, তাই ফোনটা অফ করে রেখেছিলাম। আচ্ছা, তোকে আমি একটু পরে ফোন করছি। ঠিক আছে, তোকে শুধু চট করে একটা কথা বলে দিই, শুভময় বলেছে আজও আসানসোলে গিয়েছে, ফিরতে রাত্রি হবে। তাই? আচ্ছা, তোকে আমি একটু পরে ফোন করছি। ফোনটা ছেড়ে দিয়ে রঞ্জনা দেখলো একটা মিসড কল। খুলে দেখলো সুতপা। সুতপাকে রিং ব্যাক করলো। হ্যালো রঞ্জাদি, শোনো না, আমি তো বলেছিলাম তোমাকে, মনে আছে তো, রবিবার আমার ছেলের জন্মদিন। খুব ছোট্ট একটা বার্থডে পার্টি রেখেছি, তোমাকে আর শুভময়দাকে সন্ধেবেলায় আসতে হবে কিন্তু। এতক্ষণ পরে কারোর সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছিল। রঞ্জনা বলল, মনে আছে, কিন্তু ওর কথা বলতে পারছি না, সব সময় কাজ নিয়ে এত ব্যস্ত থাকে। তবে আমি নিশ্চয়ই যাব, ঠিকানাটা দিস। তোমাকে এক্ষুনি SMS করে দিচ্ছি। সুতপার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা ছেড়ে দিল রঞ্জনা। বাড়ির দিকে পা বাড়াতেই ফোনে একটা SMS আসার আওয়াজ পেল। SMSটা খুলতে গিয়ে দেখলো SMS-এর সংখ্যাটা 1 নয় 2। প্রথমটা সুতপার বাড়ির ঠিকানা, অন্য একটা অচেনা নম্বর থেকে। তবে অচেনা নম্বরটার মেসেজের শেষে প্রেরক নিজের পরিচয়টা জানিয়ে দিয়েছে, জারিনা। মেসেজটা খুব অদ্ভুত। কাম শার্প অ্যাট হোটেল ডিভাইন, জারিনা। রঞ্জনার মাথাটা অল্প ঘুরে গেল। নিজেকে সামলে নিয়ে প্রায় ছুটে এলো বড় রাস্তাটার মোড়ে। সামনে যে অটোটা পেল সেটাই হুড়মুড় করে উঠে বলল, ভাই, হোটেল ডিভাইন, তাড়াতাড়ি। অটোটা ছুটতে আরম্ভ করলো। চারদিকের দুর্গাপুরের পরিচিত হয়ে ওঠা দৃশ্যগুলো নতুন করে ভীষণ অচেনা মনে হতে লাগলো। রঞ্জনা অটোওয়ালাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, ভাই আর কতক্ষণ? তার মধ্যেই মনে হলো জারিনা SMS-টা করলো কেন, সেটা জানতে এতক্ষণে জারিনাকে ফোন করেনি কেন একটা। SMS-এই তো নাম্বারটা আছে। ভীষণ অস্থির হয়ে জারিনাকে ফোন করলো। জারিনা ফোনটা ধরেই প্রথমে জিজ্ঞাসা করলো, তুমি কত দূর রঞ্জা? ঠিক জানি না, অটো ড্রাইভার বলছে আরও 10 মিনিট লাগবে। কিন্তু কি হয়েছে? আমি নিজের মুখে তোমাকে বলতে পারবো না, তাই তোমাকে টেক্সটটা করলাম। আসলে তোমার সঙ্গে মাত্র আমার এক সন্ধ্যার পরিচয়, কিন্তু তবু আমার তোমাকে দেখে ভালো লেগে গিয়েছে। তোমার চোখের মধ্যে আমি কিছু একটা দেখেছি, গভীর একটা বেদনা, যেটা একজন মেয়েই খালি বুঝতে পারে। আপনি কোথায়? ডিভাইনে। আজকে শুভময় ডিনারটা ক্যান্সেল করে দেওয়ার পর আমি আর আকরম ঠিক করলাম ডিনারটা বাইরেই করব, তাই ডিভাইনে এসেছিলাম। তারপর যা দেখলাম, তোমাকে SMS করে ডেকে নেওয়াটা আমার কর্তব্য বলে মনে হলো। রঞ্জনা অধৈর্য হয়ে বলল, আহ সরি, কিন্তু ঠিক কি হয়েছে? রুম নম্বর 201, নিজেই গিয়ে দেখে নাও। মেয়েটার নাম পাপড়ি সামথিং, আকরমের অফিসে কাজ করে। খুব বাজে মেয়ে। যখন একটা লাল শাড়ি পরে, শি ইজ রিয়েলি ডেঞ্জারাস। রেস্কিউ ইউর হাজবেন্ড, প্লিজ হারি আপ। তুমি না আসা পর্যন্ত আমরা ডিভাইনেই আছি, কোনো হেল্প দরকার হলে। ঝাঁকুনি দিয়ে অটোটা থেমে গেল। অটোওয়ালা বলল, 40 টাকা। ব্যাগ খুলে যা টাকা পেল মুঠো করে অটোওয়ালার হাতে দিয়ে রঞ্জনা দ্রুত পায়ে রিসেপশনে চলে এলো। রিসেপশনিস্ট মেয়েটি মিষ্টি হেসে অভিবাদন করলো, গুড ইভিনিং ম্যাম। রঞ্জনা হাঁপাতে হাঁপাতে বলল, 201, আমার হাজবেন্ড আছে। রাইট ম্যাম। মেয়েটা লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, 2nd ফ্লোর। টিং করে একটা আওয়াজ। লিফটটা 2nd ফ্লোরে এসে দাঁড়ালো। মিহি একটা যান্ত্রিক শব্দে লিফটের দরজাটা খুলে গেল। সামনে লম্বা প্যাসেজ।
দুদিকে ঘরের দিকের নম্বরগুলো দেখিয়ে তীর চিহ্ন দেওয়া আছে। ডান দিকের একেবারে শেষের ঘরটা 201। প্যাসেজটা নির্জন। দমবন্ধ একটা উত্তেজনা নিয়ে রঞ্জনা 201-এর সামনে এসে দাঁড়ালো। দরজাটা অল্প খোলা, বোঝা যাচ্ছে ভেতরে বেড ল্যাম্পের মতো কিছু একটা মৃদু আলো জ্বলছে। ঘরে ঢুকেই ডান দিকে বাথরুম, বাথরুমে জল পড়ার আওয়াজ, শাওয়ারে ঝর্ণার মতো শব্দ, সেই সঙ্গে আর একটা গুনগুন ফুরফুরে গলার আওয়াজ। এই আওয়াজটা রঞ্জনার ভীষণ চেনা, শুভময়ের। আর একটু সামনে খাটের নিচের দিকে অর্ধেকটা দেখা যাচ্ছে। পলাশ রঙের একটা শাড়ির ভেতর থেকে বেরিয়ে আছে ভীষণ ফর্সা দুটো পা। বুক বেঁধে দুপা এগোতেই রঞ্জনা ভীষণ চমকে উঠল। অমৃতা, তুই? অমৃতার বুকের কাছে আঁচলটা এলোমেলো হয়ে আছে, ব্লাউজের ওপর দিকের বোতামগুলো খোলা। একটা ব্যাকা হাসি হেসে অমৃতা বলল, আয় রঞ্জা, আমি জানতাম একদিন না একদিন তুই ঠিকই সব জানতে পারবি। খাটে পায়ের দিকে একটা সোফা। রঞ্জনা ধপ করে সেখানে বসে পড়ল। কোনো রকমে বলল, অমৃতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চুকচুক করে মুখে একটা আওয়াজ করে অমৃতা বলল, না বুঝতে পারার মতো কচি খুকি তো তুই নোস রঞ্জা। কাল তোর সঙ্গে এত কথা বললাম, তুই আজ সকালে আমার বাড়িতে এলি। গিয়েছিলাম তো, বিশ্বাস কর, তোর কি অবস্থা হয়েছে সেটা নিজের চোখে একবার দেখার জন্য আই ওয়াজ ডাইং। আজকে দারুণ একটা দিন। সকালে প্রথমে তোর হাল দেখলাম, তারপর দ্য হোল ডে ইউ হ্যাভ এনজয়েড লাইক এনিথিং। তোর হাবি আমাকে আছড়ে কামড়ে একেবারে শেষ করে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? দেখ। অমৃতা নিজের শাড়িটা খুলতে আরম্ভ করতেই রঞ্জনা মুখটা ঘুরিয়ে নিল। বাথরুমের ভেতরে এখনো শুভময় গান করে যাচ্ছে। কপালে হাত দিয়ে চোখটা বন্ধ করে রঞ্জনা বিড়বিড় করে উঠল, জারিনা বলেছিল পাপড়ি। হ হ করে হেসে অমৃতা বলল, পাপড়ি? নিজেই নিজের নামটা দিয়েছি, খারাপ হয়েছে বল? শুভময়ের তো আমার নামটা দারুণ লাগে। ইনফ্যাক্ট শুভময় আমাকে ছেড়ে থাকতে পারবে না বলেই তো কলকাতা থেকে দুর্গাপুরে চলে এসেছে। বোকা মেয়ে, তুই বুঝি ভাবতি শুভময়ের আগের চাকরিটা ভালো লাগছিল না বলে ওই চেঞ্জটা করলো? বুকের ভেতরটা গুড়গুড় করছিল। এবার কান্নায় ভেঙে পড়ল রঞ্জনা। তুই তুই কেন আমার সঙ্গে এরকম করলি অমৃতা? চিৎকার করে উঠল অমৃতা। কেন জানিস না? আমার জীবনটাও তো তুই শেষ করেছিলিস। বারবার তুই সুদীপ্তকে ফোন করতিস, ওকে তুই বুঝিয়েছিলি আমাকে ডিভোর্স করে দিতে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোকে মরতেই হবে। ঠিক করে নে, কিভাবে মরবি তুই? আমি তোকে মারবো নাকি তুই নিজেই নিজেকে শেষ করবি? এক কোনায় একটা টেবিলের ওপর রাখা ফ্রুট বোল, কয়েকটা আপেল আর নাশপাতির সঙ্গে একটা ছুরি। অমৃতা ছুরিটা উঠিয়ে নিয়ে এসে রঞ্জনার সামনে এসে ক্রূর হাসল। সব ব্যাপারে ডিগনিটি তো তোর খুব পছন্দ। কামন, ধর এটা, নিজেকে শেষ করে দে। ডিগনিফাইড একটা মৃত্যু। বেঁচে থেকে সত্যি কি কোনো লাভ আছে তোর? চোখের সামনে রোজ আমাকে আর শুভময়কে দেখতে দেখতে তিলে তিলে অপমানের মৃত্যুর চেয়ে এই ভালো। শেষ করে দে নিজেকে। ছুরিটা দিয়ে কবজিটা ছিঁড়ে দে, দেখতে পাবি তোর ভেতরেও কত পলাশ রং লুকিয়ে আছে। রঞ্জনার রগ দুটো শক্ত হচ্ছে। অমৃতা ঠিক বলছে। একটা হেরে যাওয়া অপমানে বেঁচে থাকার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াটা অনেক সম্মানের। মুখ তুলে চাইল, সামনে আর অমৃতা নেই, শুধু দাও দাও আগুন। সেই আগুনের মধ্যে থেকে ছুরিটা বার করে এনে কবজির ওপরে ঠেকালো। খুট করে একটা আওয়াজ। বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো শুভময়, মুখে একটা হাসি, মুক্তি দেওয়ার অকৃতজ্ঞতার হাসি। দাঁতে দাঁত চিপল রঞ্জনা। অসম্ভব যন্ত্রণা হতে শুরু করলো কবজিটায়। চারিদিক ক্রমশ অন্ধকার হয়ে আসতে থাকলো। দু হাতে মাথার চুলগুলো খামচে ধরে বসেছিল শুভময়। অমৃতা এসে পিঠে হাত রাখল। শুভময় মুখটা তুলে বলল, তুমি? উদ্বিগ্ন গলায় অমৃতা জিজ্ঞাসা করল, কেমন আছে এখন? ডাক্তারেরা এখনো আউট অফ ডেঞ্জার বলছে না, প্রফিউজলি ব্রিড করছে, এখনো আনকনসাস। ব্লাড পেয়েছো? আমার একজন বন্ধু আছেন আকরম খান, উনি ব্লাডের দিকটা দেখছেন। আমি একবার দেখে আসবো?
শুভময় একটা শূন্য দৃষ্টিতে অমৃতার দিকে চেয়ে বলল, দেখে আসবে? যাও, আইসিসিউর বেডে আছে, দরজার ছোট কাজটা দিয়ে বাইরে থেকে দেখে আসতে পারো। অমৃতা চলে যেতে সুতপা এগিয়ে এসে শুভময়কে জিজ্ঞাসা করল, শুভময় দা, উনি কি অমৃতা দি? শুভময় আবার সেই শূন্য দৃষ্টিতে চেয়ে বলল, কেন? ওই যে জন্য আমাকে পুলিশ ফোন করেছিল। আসলে রঞ্জনাদি সারাদিন যাদের যাদের সঙ্গে ফোনে কথা বলেছে, পুলিশ তাদের সঙ্গে কথা বলতে চায়। হসপিটালের বাইরে পুলিশের জিপটা এখনও আছে, এখানেই কথা বলে নেওয়া ভালো, না হলে কাল সকালে আবার থানায় যেতে হবে। একটু পরেই অমৃতা ফিরে এলো, মুখটা ভার, চোখটা ছলছলে। শুভময়ের সামনে শক্ত থাকার চেষ্টা করলো। শুভময় জিজ্ঞাসা করল, দেখলে অমৃতা? অমৃতা ঠোঁটটা চেপে কোনো রকমে বলল, এরকম দেখতে চাইনি। তুমি কিছু বুঝতে পারোনি শুভময়? অবশ্য আমি আবার কি বলছি, কাল রাত্রেও তো আমাকে ফোন করেছিল। আমি ভেবেছিলাম সত্যি। ইস, যদি একটু বুঝতে পারতাম, তখনই যদি ওর সঙ্গে কথা বলতাম। সেই এলাম, সকালে এলে হয়তো। সুতপা বলে উঠল, আমিও একটুও বুঝতে পারিনি। আমি সন্ধেবেলায় ফোন করলাম, আমার ছেলে জন্মদিনে আসবে বলল, কত কথা হলো, কেউ বুঝতে পারিনি। পুলিশ বলছিল হোটেলের সিসিটিভি ফুটেজে নাকি দেখা গিয়েছে রঞ্জনাদি দৌড়ে লিফটে করে উঠে গিয়েছে। সিকিউরিটি থেকে রিসেপশনিস্ট কেউই খেয়াল করেনি। তারপর একটা ফাঁকা ঘরে। জারিনা সুতপাকে থামিয়ে দিল। আমার মনে হয় থাক এখন এইসব কথা। রঞ্জনা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন। হোটেলে ইনসিডেন্টটা ঘটেছে বলে ওরা পুলিশে খবর দিয়েছে, রুটিন এনকোয়ারি করছে। সুতপা বলল, শুভময় দা, আমি এগোবো? শুভময় খানিকটা সংবিত ফিরিয়ে এনে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক ট্রাভেল গেল, বাড়িতে তোমার ছেলে আছে, থ্যাংক ইউ সো মাচ। হাসপাতালের ওয়েটিং হলটা একটা সময় ফাঁকা হয়ে এলো। যে কজন রোগীর বাড়ির লোক রাত্রে থাকার জন্য ছিল, তারা ইতিহুতি শুয়ে পড়ল। শুধু এক চিলতে সোফায় এক পাশে শুভময়, অন্য পাশে অমৃতা। রঞ্জা যে স্কিজোফ্রেনিক, তোমার কখনো সন্দেহ হয়নি শুভময়? না, কখনো বুঝতে পারিনি, এই প্রথম ধরা পড়ল। শরীরটা কয়েকদিন ধরে খারাপ বলছিল, কলকাতায় যেতে চাইছিল, কিন্তু একদম বুঝতে পারিনি এরকম একটা অ্যাটাক সেট ইন করতে যাচ্ছে। সবচেয়ে চিন্তার বিষয় কি জানো, স্কিজোফ্রেনিকদের আত্মহত্যার প্রবণতা খুব বেশি। এরা যে কখন কি অবাস্তব দেখে, কি কি ধারণা নিজের মতো করে তৈরি করে নেয়, এবারের মতো ভালো হয়ে উঠলেও আবারও যে কি কখন হবে। রঞ্জা আমাকে অনেকদিন পর যোগাযোগ করেছিল, হঠাৎই তোমাকে সন্দেহ করতে শুরু করেছিল। একটা পলাশ ফুলের রঙের শাড়ি পরা মেয়ের সঙ্গে তোমাকে ও প্রায়ই দেখতে পেত। হ্যালুসিনেশন। ডাক্তারের কাছে যা স্টেটমেন্ট দিয়েছে তাতে তোমাকেও রঞ্জু আজ আমাদের বাড়িতে সকালে দেখেছে। তারপর শুভময় চুপ করে গেল। আমি জানি ডাক্তারের কাছে রঞ্জা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা পুলিশও জানে। রঞ্জার মোবাইলের কল লিস্ট দেখে বোধহয় তোমার পর আমাকেই ফোন করেছিল। গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম জানো, বিয়ের পর পর কি সুন্দর একটা জীবনই ছিল আমাদের। রঞ্জা, তুমি, সুদীপ্ত, আমি। জীবনের কাছে চাহিদাগুলো আমাদের খুব কম ছিল, কিন্তু যেটুকু ছিল জীবন দুহাত উপুর করে সেটা আমাদের দিত। তোমার মনে আছে মন্দারমণি গিয়েছিলাম আমরা? ঘড়ির কাঁটাটা ঘুরছে, আকাশ একসময় ফিকে হতে শুরু করলো। অমৃতা উঠে পড়ল, শুভময়ের হাত দুটো ধরে বলল, সরি, রঞ্জার কানে তোমার বিরুদ্ধে অনেক কিছু বলেছি। তোমাকেও আজ সকালে ফোন করে অনেক অনেক খারাপ কথা বলেছি। সরি। দেখো ওকে, ও শুধু তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমার ওপর ও খুব ডিপেন্ডও করে। তুমি এত ভোরে যাবে কি করে? কেন, যে গাড়িটায় এসেছি ড্রাইভারকে তো রেখেই দিয়েছি। তোমাকে শুধু একটা লাস্ট রিকোয়েস্ট, সাইকিয়াট্রিস্টকে বলো আমাকে যেন সত্যি সত্যি রঞ্জার মন থেকে একেবারে মুছে দেয়। বাইরে বেরিয়ে এসে অমৃতা গাড়িতে উঠল। শুভময় গাড়ির দরজা বন্ধ করে দিয়ে হাত নাড়ল। গাড়ি জানালা দিয়ে বাড়ানো একটা হাত নাড়তে নাড়তে ছোট হয়ে মিলিয়ে গেল, আর সেই সঙ্গেই ভোরের আকাশটা ভরে উঠল পলাশ ফুলের রঙে।
শেষ করলাম আজকে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প পলাশের রং। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর গল্প পাঠ যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।